আজকে আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, বিষয়টা হলো বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসার রাজনীতি। ঠিক, এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? শুনি, কিন্তু এর মানেটা কি, এর গভীরতা কতটুকু? সেটাই, এর শুরুটা কোথায়, আর সমাজে মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এর প্রভাবটা ঠিক কেমন? আজকে আমরা এই ব্যাপারগুলো একটু খুঁটিয়ে দেখব। আমাদের আলোচনার জন্য একটা ভিত্তি আছে, ডাক্তার ফৌজিয়া মুসলেমের কিছু পর্যবেক্ষণ। হ্যাঁ, কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সম্প্রতি। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। আমরা ওই সাক্ষাৎকারের কিছু অংশ ধরেই এগোবো। আমাদের উদ্দেশ্য হলো এই প্রতিহিংসার রাজনীতির উৎসটা বোঝা। সমাজে এর কি প্রভাব পড়ছে সেটাও বিশ্লেষণ করা দরকার, আর কিভাবে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠল সেটাও খতিয়ে দেখা। মানে ডাক্তার মুসলেমের কথার সূত্র ধরে এর বিভিন্ন দিক বোঝার চেষ্টা করব আমরা। অবশ্যই, এটা শুধু একটা রাজনৈতিক বিশ্লেষণ না, আমাদের সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে সেটার একটা চিত্র বোঝার চেষ্টা করাও জরুরি। বেশ, তাহলে আলোচনা শুরু করা যাক একেবারে গোড়া থেকে। আচ্ছা। ডা মুসলিম তার সাক্ষাৎকারে একটা বেশ জোরালো দাবি করেছেন। বলছেন, বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির চর্চা শুরু হয়েছে ১৯৭৫ সাল থেকে। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট সময়কাল, মানে প্রায় ৫ দশক হতে চলল। ঠিক, আর এটা তো শুধু একটা সাল উল্লেখ করা নয়, এর পেছনে একটা বড় ঘটনা আছে। অবশ্যই, ডক্টর মুসলিমের দৃষ্টিতে ১৯৭৫ সালে যা ঘটেছিল, মানে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ড, সেটা শুধু ক্ষমতার পালাবদল ছিল না। তিনি এটাকে কিভাবে দেখছেন? তিনি মনে করেন ওটা ছিল একটা চরম প্রতিহিংসার উদাহরণ, আর সেটাই নাকি পরবর্তী রাজনৈতিক ধারা চরিত্রটাই ঠিক করে দিয়েছে। সাক্ষাৎকারে যেমন বলা হয়েছে, এটাকে তো বঙ্গবন্ধু পরিবারকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার একটা চেষ্টা হিসাবেও দেখা হয়। হ্যাঁ, একটা ঘৃণ্য প্রচেষ্টা। আর বিষয়টা হলো, এই ঘটনার অভিঘাত কিন্তু শুধু রাজনৈতিক অঙ্গনেই আটকে থাকেনি। আপনি বলতে চাইছেন এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে, মানে এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা অসুস্থ সংস্কৃতির জন্ম দিয়েছে। অনেকটা সেরকমই ইশারা পাওয়া যায় ডক্টর মুসলিমের কথায়। তার পর্যবেক্ষণ যদি দেখি, তাহলে মনে হয় এই ঘটনার পর থেকে যারা যখনই ক্ষমতায় এসেছেন, তারা যেন এই প্রতিহিংসার চক্র থেকে বেরোতে পারেননি, অথবা হয়তো চাননি। এর ফলাফলটা কি দাঁড়িয়েছে? ফলাফল সুদূর প্রসারী। যা শুরুতে ছিল হয়তো রাজনৈতিক প্রতিহিংসা, সেটা আস্তে আস্তে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। সাক্ষাৎকারের একটা লাইন আমার খুব মনে ধরেছে। তিনি বলেছেন, সমাজটা একটা প্রতিহিংসামূলক সমাজে এসছে। হ্যাঁ, কথাটা খুব ভাবার মতো। এর মানে কি এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে তিক্ততা, সেটা এখন সাধারণ মানুষের সম্পর্কেও প্রভাব ফেলছে? একদম, আর এটাই কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়। ডাক্তার মুসলিম যেমনটা দেখছেন, এই রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি এখন সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে, এক ধরনের নৈরাজ্য তৈরি করছে। আচ্ছা, এমন কিছু উপাদান যা রাজনীতির হাত ধরেই সমাজে ঢুকছে, সেগুলো আমাদের এগিয়ে নেওয়ার বদলে বরং পিছিয়ে দিচ্ছে। সাক্ষাৎকারের ভাষাতেই যদি বলি, যা সমাজকে আগে নিয়ে যাচ্ছে না, সমাজকে বরং আবার বাঁধার করছে। ঠিক তাই, প্রগতির পথে এটা একটা বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই মানসিকতা। তার মানে যে রাজনীতির কাজ ছিল সমাজকে পথ দেখানো, সেটাই এখন বিভেদ তৈরি করছে, অনাস্থা তৈরি করছে। এ তো একটা উল্টো যাত্রা। আসলেই তাই। আচ্ছা, এই রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় নিয়ে বলতে গিয়ে উৎসে তো একটা খুব ভয়ঙ্কর ঘটনার দিকেও ইঙ্গিত করা হয়েছে, একজন সংসদ সদস্যের বিদেশে। হ্যাঁ, ওই ঘটনাটা। ডাক্তার মুসলিম একজন সংসদ সদস্যের বিদেশে খুন হওয়া এবং তার দেহ খণ্ড বিখণ্ড করার ঘটনার প্রসঙ্গ টেনেছেন। এটা উল্লেখ করে তিনি আসলে আমাদের রাজনৈতিক পরিবেশ নিয়ে একটা গভীর প্রশ্ন তুলেছেন। কি সেই প্রশ্ন? তিনি বলছেন, যখন একজন নির্বাচিত জনপ্রতিনিধির এমন পরিণতি হয়, তখন সেই আইনসভার সংসদের সামগ্রিক অবস্থাটা কেমন দাঁড়ায়? ঠিক, তার সহকর্মীদের মানসিকতাই বা কেমন থাকে তখন? হ্যাঁ, তিনি সরাসরি প্রশ্ন করেছেন, এই সংসদকে আমাকে এরকম সংসদ দেখতে চাই? এটা আসলে বর্তমান রাজনৈতিক সংস্কৃতির একটা খুব অন্ধকার দিককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। তিনি তো আরও কিছু শব্দ ব্যবহার করেছেন বর্তমান রাজনীতি বোঝাতে, যেমন কালদা খেলা, ক্ষমতার খেলা, অপসংস্কৃতির খেলা। করেছেন। এই কালদা খেলা বা অপসংস্কৃতির খেলা বলতে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? সম্ভবত রাজনৈতিক শিষ্টাচার ছাড়া নোংরা কৌশল বা ক্ষমতার জন্য যা খুশি তাই করা। সম্ভবত সেটাই।
সাক্ষাৎকারে তো আর বিস্তারিত ব্যাখ্যা নেই, তবে প্রেক্ষিত দেখলে আপনার কথাই ঠিক মনে হয়। আচ্ছা, কালদা খেলা বলতে সম্ভবত ওইসব অনৈতিক চর্চা বা নোংরা কৌশলে বোঝানো হচ্ছে যা সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশটাই নষ্ট করে দেয়। আর অপসংস্কৃতি? সেটা সম্ভবত রাজনৈতিক অঙ্গনে মূল্যবোধের অবক্ষয়, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, অগণতান্ত্রিক আচরণ এইগুলোকেই ইঙ্গিত করছে। এর সাথে তো ক্ষমতার খেলাও জুড়ে আছে। অবশ্যই, ক্ষমতার একচ্ছত্র দখলের একটা তীব্র আকাঙ্ক্ষা, যে কোনো মূল্যে জিততে হবে এই মানসিকতা। আর এর মধ্যে ধর্মকেও টেনে আনা হচ্ছে। হ্যাঁ, ডাক্তার মুসলিম সেটাই লক্ষ্য করেছেন। সাম্প্রতিক সময়ে এই খেলার মধ্যে ধর্মকেও একটা বেশ শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে তো একটা, কি বলবো, বেশ বিষাক্ত পরিবেশ তৈরি হচ্ছে রাজনীতিতে। নিঃসন্দেহে। আর এই পরিবেশের প্রভাব কি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর উপর বেশি পড়ছে? ধরুন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে। অবশ্যই পড়ছে। ডাক্তার মুসলিম এই ব্যাপারটা খুব স্পষ্ট করে বলেছেন। কি বলেছেন তিনি? তার মতে রাজনীতির এই যে প্রতিহিংসা পরায়ণ চরিত্র, এই ক্ষমতার দ্বন্দ্ব, এই অপসংস্কৃতি, আর বিশেষ করে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, এই সবকিছু মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যা নারীদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করছে। মানে যারা আগ্রহী হচ্ছেন তারাও বাধার মুখে পড়ছেন। হ্যাঁ, একটা সুস্থ রাজনৈতিক পরিবেশের অভাব, এটাই নারীদের অংশগ্রহণের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার মানে একদিকে আমরা নারী ক্ষমতায়নের কথা বলছি, অন্তর্ভুক্তমূলক রাজনীতির কথা বলছি, হ্যাঁ, আর অন্যদিকে রাজনীতির মাঠটাই এমন হয়ে আছে যা তাদের দূরে ঠেলে দিচ্ছে। এটা তো একটা বিরোধাভাস বা প্যারাডক্স। ঠিক তাই। আর এই সংকটগুলো যে আছে সেটা স্বীকার করা দরকার, এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। ডক্টর মুসলিম এই প্রয়োজনীয়তার উপরই জোর দিয়েছেন। সমস্যা চিহ্নিত না করলে তো সমাধান আসবে না। একদম। আলোচনায় আরেকটা গুরুত্বপূর্ণ দ্বন্দ্বের কথাও কিন্তু উঠে এসেছে, ধর্ম বনাম প্রগতি। হ্যাঁ, এটাও একটা জটিল বিষয়। ডক্টর মুসলিম বলছেন, যখনই কেউ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন, মানে প্রগতির কথা বলেন, তখনই প্রায়শই দেখা যায় ধর্মকে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন ঘটছে তিনি কি মনে করেন? দেখুন, এটা একটা বেশ পুরনো কৌশল, পৃথিবীর অনেক জায়গাতেই এটা দেখা যায়। আচ্ছা, তবে ডক্টর মুসলিম কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার করে দিয়েছেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। কি সেটা? তিনি বলেছেন, প্রত্যেক মানুষের ব্যক্তিগত ধর্মবিশ্বাস থাকতেই পারে এবং সেটাকে অবশ্যই সম্মান করতে হবে। কারণ নিজেরও ধর্মীয় বিশ্বাস আছে, সাক্ষাৎকারে তিনি তা উল্লেখও করেছেন। তাহলে সমস্যাটা কোথায়? ব্যক্তিগত বিশ্বাস নিয়ে তো প্রশ্ন উঠছে না। না, সমস্যাটা তৈরি হচ্ছে তখনই যখন এই ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে, মানে পাবলিক স্ফিয়ারে, বিশেষ করে রাজনীতির মাঠে টেনে আনা হচ্ছে। ও আচ্ছা। এবং সেটাকে ব্যবহার করা হচ্ছে প্রগতিশীল চিন্তার বিরুদ্ধে, সামাজিক সংস্কার বা ধরুন নারী অধিকারের মতো বিষয়গুলোর বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে। তার মানে ধর্ম এখানে আর বিশ্বাসের জায়গায় থাকছে না। থাকছে না। এটা তখন প্রতিপক্ষের বা প্রগতিশীল চিন্তার কণ্ঠ রোধ করার একটা হাতিয়ারে পরিণত হচ্ছে। মানে ব্যক্তিগত শ্রদ্ধাবোধ আর রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ধর্মের ব্যবহার, এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলা হচ্ছে। আচ্ছা, বিষয়টা তাহলে বেশ জটিল। তার মানে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার একটা সারসংক্ষেপ যদি করি। হ্যাঁ, করা যাক। ৭৭ সালের একটা মর্মান্তিক ঘটনা। ডক্টর ফৌজিয়া মুসলিম সেটাকে প্রতিহিংসার রাজনীতির শুরু হিসেবে দেখছেন। সেই ধারাটা পরবর্তীতে শুধু চলতেই থাকেনি, বরং রাজনৈতিক অঙ্গন থেকে পুরো সমাজে ছড়িয়ে পড়েছে। ঠিক। এর ফলে সমাজে বিদ্বেষ বাড়ছে, বিভেদ বাড়ছে, যা আসলে দেশের অগ্রগতিকেই বাধা নিচ্ছে। হ্যাঁ, প্রকারান্তরে সেটাই হচ্ছে। রাজনৈতিক সংস্কৃতির মান নিয়েও প্রশ্ন উঠছে, যেমন ওই সংসদ সদস্যের মর্মান্তিক পরিণতির ঘটনাটা। হ্যাঁ, একটা ভয়ানক উদাহরণ। আর এই অসুস্থ পরিবেশটা নারীদের রাজনীতিতে আসতে বাধা দিচ্ছে এবং প্রায়শই প্রগতিশীল ভাবনাকে আটকাতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। এক্ষণগুলো সত্যি আমাদের রাজনীতিক সংস্কৃতির একটা গভীর অসুস্থতার দিকেই আঙুল তোলে। এই প্রতিহিংসার দুষ্টচক্র ভাঙাটা যে খুব জরুরি, সেটা তার কথা থেকে স্পষ্ট। অবশ্যই, কারণ এই চক্র তো শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করছে না, শেষ পর্যন্ত পুরো সমাজকেই ক্ষতিগ্রস্ত করছে, পিছিয়ে দিচ্ছে। এই গভীর আর কিছুটা বিষণ্ণ আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। বলুন। ডক্টর মুসলিমের বিশ্লেষণ তো আমাদের সমস্যাগুলো দেখিয়ে দিল, কিন্তু সমাধানের পথটা কি? সেটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? হ্যাঁ, এই যে কয়েক দশক ধরে শেকড় গেড়ে বসা একটা প্রতিহিংসার সংস্কৃতি,
এর থেকে বেরিয়ে আসার জন্য ঠিক কোন পদক্ষেপগুলো সবচেয়ে জরুরি হতে পারে? এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন। কিভাবে একটা সুস্থ সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করা সম্ভব যেখানে ভিন্নমত থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না? আর সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটা হলো, ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে পূর্ণ সম্মান জানিয়েও কিভাবে রাজনীতিতে বা সামাজিক বিতর্কে ধর্মের এই কৌশলগত অপব্যবহার রোধ করা যায়? এই প্রশ্নগুলো সত্যিই ভাবার মতো। হয়তো এই প্রশ্নগুলোই আমাদের আজকের আলোচনার শেষে সবার জন্য রেখে যাওয়া যেতে পারে, একটু ভাবার জন্য। হ্যাঁ, সেটাই ভালো, নিজেদের মতো করে উত্তর খোঁজার জন্য।